ফুকেটে আজকে ছিল আমাদের সেকেন্ড ডে। সকাল থেকে আমরা অনেক খাওয়া দাওয়া করি, হোটেল চেঞ্জ করি, এমনকি ফুকেট সিটি ট্যুরও করতে যাই। তো এই সব কিছু থাকছে আজকে আমার ভিডিওতে। নমস্কার, আমি মন্দিরা। আর আজ আমি চলে এসেছি ফুকেটের সেকেন্ড ডেতে। আমরা কি করলাম, কি খেলাম, কোথায় গেলাম, সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটার বেশি দেরি না করে, এখানে আর কি বেশি টাইম পাস না করে চলে যাব আমার ভিডিওটাতে। তো প্লিজ শেষ পর্যন্ত সাথে থাকবেন। আমি অনেক কিছু আজকে রাখছি। আমরা ফুকেটে কোথায় কোথায় ঘুরতে গেছিলাম, আমাদের হোটেলটা, নতুন যে হোটেলটাতে গেলাম সেই হোটেলটা কেমন ছিল, তো স্কিপ করবেন না প্লিজ। এছাড়াও আজকের ভিডিওটাতে থাকবে কিছু সুন্দর সুন্দর নতুন নতুন গল্প। হ্যাঁ, থাইল্যান্ডের কিছু পুরনো ইতিহাস নিয়ে আমার খুব জানবার ইচ্ছা ছিল, তো আমি সেগুলোকে জেনেছি ওখানকার স্থানীয় লোকদের দ্বারা। এছাড়া কিছু গুগল ঘেটেও জেনেছি। তো সেই ছোট ছোট হিস্ট্রিগুলো আপনাদের সাথে থাকবে। এমনকি আমরা যেখানে যেখানে ঘুরতে গেছি সেই জায়গাটারও কিসের, মানে সেখানকার গুরুত্ব কী, সেটার হিস্টোরিক্যাল কী স্টোরি ছিল, সমস্ত কিছু আমি একটু ছোট ছোট ক্লিপ ওখানে দিয়েছি। তো প্লিজ সাথে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই লাস্টে আমরা ওখানে যেখান থেকে মার্কেটিং করেছি, কি কিনেছি, সেটারও রিভিউ আমি অবশ্যই দেব। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করে দিই আজকের ভিডিওটা। সকাল সকাল বেরিয়ে পড়ি আমরা ব্রেকফাস্ট খাওয়ার জন্য, কারণ আগেই বলেছিলাম আমাদের হোটেলে কিছুই ব্রেকফাস্ট পাওয়া যায় না। একটু হাঁটতেই এই দোকানটা আমরা দেখতে পেলাম। এটা রাস্তার উপরেই একটা ওই গাড়ির মধ্যে করে নিয়ে একজন লেডি কিছু একটা বিক্রি করছিল। দূর থেকে দেখে বেশ ভালো লাগলো, তাই কাছে গিয়ে প্রথমে একটাই নিয়েছিলাম আমরা, ভয় ভয় যে জানি না বাবা কি এটা, কেমন খেতে। তো ওনাকে জিজ্ঞেস করায় উনি বললেন এটা একটা স্টিম স্টাফড বান, মানে যে বনটা, এটা অ্যাকচুয়ালি একটা বনরুটিটা যেটাকে স্টিম করা হয়েছে আর ভেতরে স্টাফ করা হয়েছে, চিকেন হোক, পোর্ক হোক, যে যা খেতে চায় সেরকম। এমনকি এখানে আপনারা ভেজও পেয়ে যাবেন, যেমন ব্ল্যাক বিনসের একটা স্টাফড বান ওদের কাছে ছিল, যেটা খুব ভালো খেতে ছিল। প্রত্যেকটা বনই মুখে দিলে পুরো গলে যাচ্ছিল, এতটাই ভালো খেতে ছিল। প্রত্যেকটার দাম এক একটা 20 বাদ করে ছিল। আর আমরা এখান থেকেই একটা থাই টি নিয়েছিলাম, এটাও খুব ভালো খেতে ছিল। আপনারা যদি ওখানে যান থাই টি অবশ্যই ট্রাই করবেন। তারপর আমরা চলে আসি এই ক্যাফেটাতে, যেটার নাম ছিল দ্য ডোলচে। ক্যাফেটা সত্যিই খুব ভালো ছিল। এখানে দেখুন ওপেনিং টাইমটা লেখাই রয়েছে, আপনারা চাইলে জুম করে দেখে নিতে পারেন পজ করে ভিডিওটাকে। ভেতরটা খানিকটা এরকম ছিল, খুব ভালো ছিল। যেমন অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল, সেরকম খাবারগুলো খুবই ভালো ছিল। এই যে ড্রিঙ্কসটা দেখছেন, এটা ছিল আইসড কফি উইথ স্ট্রবেরি। সত্যি একটা আজব কম্বিনেশান ছিল, যেটা আমি এখানে তো কোথাওই দেখিনি, কিন্তু সত্যি খেতে খুব ভালো ছিল কফিটা। আচ্ছা, এরপর আমরা এখানে এই ব্রেকফাস্টটা অর্ডার করি। আপনারা এই ক্যাফেটাতে যে কোনো ব্রেকফাস্ট অর্ডার করবেন, তার সাথে এই দুটো জিনিস ফ্রি থাকবে, একটা হচ্ছে কফি আর একটা হচ্ছে যে কোনো রকমের জুস। তো এখানে আমরা একটা ক্যাফেচিনো নিয়েছিলাম আর একটা অরেঞ্জ জুস নেওয়া হয়েছিল। আমাদের ব্রেকফাস্ট তাহলে হয়ে গেছে। এবার আমরা চললাম আবার হোটেলের দিকে। তো আবার আমাদের এই হোটেলটা ছেড়ে একটা নতুন হোটেলে যেতে হবে, সেটাও এরপরে আমরা যাব, সবই দেখাবো। আমরা হাঁটতে হাঁটতে আসলে একটা জিনিস আমার চোখে পড়ে, সেটা হচ্ছে আমি অনেক জায়গাতেই দেখেছি থাইল্যান্ডে প্রত্যেকটা বাড়ি বা দোকানের সামনে না একটা আমাদের এখানে যেমন তুলসীর একটা বেদি থাকে, ওরকম ওদেরও ওখানে একটা বেদি মতন থাকে, যেটাকে থাইল্যান্ডে স্পিরিট হাউস বলা হয়। আমি যেতে যেতেই গল্পটা একটু শুরু করে দিই, কারণ এরপরে আর বেশি টাইম নেই আমার হাতে। আমি ভাবলাম, আমার দেখে বেশ ব্যাপারটা একটু অন্যরকম লাগলো, যে জিনিসটা কি একটু জানবার ইচ্ছা হলো। তাই ভাবলাম জানার পর আপনাদের সাথেও একটু শেয়ার করি। হয়তো আপনারাও কোনো সময় এখানে এসছেন, দেখেছেন, আপনারা বুঝতে পারেননি জিনিসটা কি, মনে হয়েছে জিনিসটা কি জানবার জন্য। তো চলে আসি আসল কথাতে। তো এই দেখুন, এই যে সামনেই দেখতে পাচ্ছেন বেদিটা, যেটাকে স্পিরিট হাউস বলা হয়। এর সামনে এরকম অনেক ফুল গাছ দিয়ে সাজানো থাকে। আর আসলে এটা এখানের কোনো ভগবান নয়, বরং থাই মানুষের বিশ্বাস অনুযায়ী এটি হলো প্রতিটি জমি বা বাড়ির একটি নিজস্ব অদৃশ্য রক্ষাকর্তা বা আত্মা থাকে। যখন কোনো বাড়ি বা দোকান তৈরি করা হয়, তখন সেই আত্মার থাকার জন্য বাইরে এমন একটি সুন্দর ছোট ঘর তৈরি করে দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে এই আত্মাকে খুশি রাখলে তিনি সেই স্থানকে সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করবেন এবং ব্যবসা ও পরিবারের সুখ সমৃদ্ধি এনে দেবেন। প্রতিদিন এখানে জল, খাবার এবং ধূপ ফুল দিয়ে এখানে পুজো বা ভোগ দেওয়া হয়। তাহলে স্পিরিট হাউসের গল্পটা তো হলো।
এবার আসি আরেকটা গল্পে, যেটা কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন। আমিও এখানে দেখেছি অনেক দোকানের সামনে কতগুলো মোরগের মূর্তি রাখা থাকে। মোরগগুলোর মূর্তির পাশে আবার একটুখানি জলও রাখা থাকে। তা এবার আসি মোরগের গল্পতে। থাইল্যান্ডে মোরগকে সাহস, সততা এবং সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। বিশেষ করে ব্যবসায়ী ও দোকানদারেরা তাদের দোকানের আর্থিক উন্নতি ও প্রচুর কাস্টমার এবং সৌভাগ্য আকর্ষণের জন্য মোরগের মূর্তি রাখে দোকানের সামনে। এবার আসি আমার দেখা থাইল্যান্ডের একটি দেবতার গল্প নিয়ে। থাইল্যান্ডের সংস্কৃতিতে আমরা যেটিকে ড্রাগন বলে মনে করি, সেটি আসলে মূলত নাগ দেবতা। বৌদ্ধ ও হিন্দু পুরাণের মিশ্রণে থাই সংস্কৃতিতে নাগের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বিখ্যাত বৌদ্ধ কাহিনী আছে যে ধ্যানমগ্ন বুদ্ধদেবকে ঝড় বৃষ্টি থেকে রক্ষা করতে মুচলিন্থ নামক এক নাগরাজ তার ফনা দিয়ে ছাতার মতন আবরণ তৈরি করে রেখেছিলেন। এই কারণে থাই বৌদ্ধ ধর্মে ড্রাগন বা নাগের রূপকে অত্যন্ত পবিত্র ও পূজনীয় বলে মনে করা হয়। এছাড়াও যদি এগুলো সম্পর্কে আপনাদের কারুর কিছু জানা থাকে, আমাকে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। চলুন, বলতে বলতে অনেকটাই সময় চলে গেল। আমরাও হোটেলের দিকে এগোচ্ছি। এবার অনেকটাই সময় পার করে নিলাম আমরা আপনাদেরকে এই ভগবান, দেবতা, স্পিরিটের গল্প শোনাতে। বাট আমার বেশ ভালো লাগে এরকম নতুন কিছু দেখলে সেগুলোর সম্পর্কে জানা, সেগুলো আসলে কী। তো সেগুলো জানতে গিয়ে আমার তখন মনে হলো যে এগুলো যদি আমি শেয়ার করি হয়তো আপনাদেরও ভালো লাগবে, সেই আশা নিয়েই আমি শেয়ার করলাম। তো আপনাদেরও যদি আমার এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করে দেবেন, আর কমেন্ট করে আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না কিন্তু। চলুন, হাঁটতে হাঁটতে প্রায় আমরা হোটেলের কাছাকাছি পৌঁছে গেছি। ব্যাস, এবার হোটেল গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরোনোর পালা নতুন হোটেলের উদ্দেশ্যে। রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা নতুন হোটেলের জন্য। আমরা একটা 10 সিটের গাড়ি বুক করি, যেটা আমরা এয়ারপোর্ট থেকে হোটেলে আসার জন্য বুক করেছিলাম, ঠিক সেরকম একটা গাড়ি বুক করি আমরা আবার এই নতুন হোটেলে আসার জন্য। তো হোটেল T&C থেকে এই হোটেলে আসার জন্য আমাদের ভাড়া লেগেছিল 1000 বাত, যেটা যদি আমি ইন্ডিয়ান কারেন্সিতে বলি তাহলে ওই প্রায় 2892 টাকা মতন লেগেছিল। তো এই হোটেলটির নাম হচ্ছে স্কাই ভিউ রিসর্ট। স্কাই ভিউ রিসর্ট হচ্ছে এই হোটেলটির নাম। এখানেও ওই সেম টাইমিং, আপনার দুপুর 2টোর সময় এখানে চেকিং করতে হয় আর 12টার সময় চেক আউট। তো আমরা এসে গেছি, এখানে সবার চেকিংয়ের কাজ চলছে। এরা চেক ইন করতে থাকুক, ততক্ষণে আমি একটু আপনাদের হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই। এই দেখুন কি সুন্দর কত জিনিসগুলো রাখা রয়েছে এখানে। আর ওই দিকটা যে দেখছেন ওই ওপরটাতে, ওখানে জিম আছে, ওটা আমি নয় অন্য এক সময় দেখাবো। এই দেখুন ব্যাগগুলো কত সুন্দর, সফট টয়েস রয়েছে, টুপি রয়েছে। এগুলো যদি আপনাদের কিনতে হয় আপনারা এখান থেকে কিনতেও পারেন। বেশ সুন্দর সুন্দর জিনিস রাখা ছিল এখানে। তো এগুলো দেখার পর আমরা চলে এলাম ডাইনিং রুমে। এটা ছিল ডাইনিং রুমটা, যেখানে আপনাদের মানে সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারের জন্য আপনারা এখানে এসে খেতে পারেন। এখানে ব্রেকফাস্ট তো সকালের হয়ে গেছে, তাই এখন কিছুই নেই। আমরা যে সময় এসেছিলাম তখন না লাঞ্চ টাইম ছিল না ব্রেকফাস্ট টাইম ছিল, ওর জন্য এখানে কোনো কিছুর অ্যারেঞ্জমেন্ট ছিল না। বাট এখানে প্রত্যেক দিন সকালবেলা বুফে সাজানো হয় ব্রেকফাস্টের জন্য। এই ছিল অ্যারেঞ্জমেন্টটা, খুব সুন্দর ছিল। চারিদিকটা দেখুন কত সুন্দর সাজানো, বেশ সাজানো গোছানো একদম। একটু সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাই, এই যে এখানকার রেস্টুরেন্টের থেকে এই যে ভিউটা আপনি দেখতে পাবেন, এরকম একটা ভিউ দেখা যায়। বাইরেটাতে সুইমিং পুলও আছে, চলুন আপনাদের সেখানটাও ঘুরিয়ে নিয়ে আসি সুইমিং পুলটা থেকে। আর এই যে এখানে একটা খেলার জায়গা রয়েছে, আপনার যদি টাইম পাস করতে হয় আপনি অবশ্যই এখানে এসে খেলে টাইম পাস করতে পারেন, বা এখানে লবিতে বসে থাকতে পারেন। বসারও সুন্দর জায়গা রয়েছে। বাইরেটাতে এই যে দেখুন সুইমিং পুল রয়েছে। সুইমিং পুলটা বেশ বড়। আর এই যে পাশ দিয়ে, এটা হচ্ছে হোটেলের রুমগুলো এরকম হবে বাইরে দিয়ে। এখানে বসার অ্যারেঞ্জমেন্টও রয়েছে, আপনি যদি বাইরে এসেও কিছু খেতে চান তো খেতে পারেন। বেশ সুন্দর দেখে এটা। সুইমিং পুলটা যতটা মনে হচ্ছে যে অতটা ডিপ হবে না, বাট প্রায় অনেকটাই ডিপ আছে সুইমিং পুলটা।
আর এখানে সবথেকে একটা ভালো জিনিস কি আছে জানেন, এই যে সুইমিং পুলের পাশে ওটা যেটা দেখছেন ওটা হচ্ছে বার, মানে আপনি সুইমিং পুল বসে বার ইউজ করতে পারেন। আপনি কখনো হয়তো আপনার ইচ্ছা হলো আপনি সুইমিং পুলে এলেন, টাইম পাস করছেন, সাথে আপনি বারেও কিছু ড্রিঙ্কস অর্ডার করবেন, তো অবশ্যই আপনি ওখানে ড্রিঙ্কস অর্ডার করতে পারেন। এবং ওখানে দেখুন বসারও জায়গা আছে, অতটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না আমি জানি না, বাট ওখানে কতগুলো বসার সিট মতনও করা আছে, তো আপনি ওখানে বসে আপনার ড্রিঙ্কসটা এনজয় করতে পারেন। এবার আসি হোটেলের ভাড়াতে। হোটেলের ভাড়া ছিল 3 দিন আর 2 রাতের জন্য 15,000 টাকা। আমি কিন্তু এটা বাতে বলছি না, এটা একটু মাথায় রাখবেন, এটা আমি ইন্ডিয়ান কারেন্সিতে বলছি। ইন্ডিয়ান কারেন্সিতে 15,000 টাকা 3 দিন 2 রাতের জন্য এই হোটেলটির ভাড়া ছিল। হোটেলটি 5 স্টার রেটিং ছিল, মানে এটা 5 স্টার হোটেলের মধ্যে পড়ে একটা। আর হোটেলটি আমরা ক্লুক থেকে বুক করেছিলাম। ক্লুক অ্যাপ আছে, আপনারা চাইলে সেখান থেকে বুক করতে পারেন। দেখুন আবার এদিকে এরা পুল খেলতে শুরু করে দিয়েছে। দুজনের মধ্যে কেউই জানে না কিন্তু কিভাবে খেলতে হয়, যে যা পারছে নিজের মতন করে খেলে যাচ্ছে। তাই এবার আমিও আমি একটু চেষ্টা করে দেখি। আমিও ভাই জীবনে বাপের জন্মে এরকম খেলিনি আমি পুল ঠুল, তো আমিও জানি না, প্রথমে বুঝতে পারছি না ডান হাত দিয়ে খেলবো না বা হাত দিয়ে খেলবো। যাই হোক, ওরা অনেক রকমভাবে আমাকে শেখানোর চেষ্টা করলো, এইভাবে খেলো ওইভাবে খেলো, কিন্তু ওই যা হয়, না খেললে কি আর কারোর দ্বারা খেলা সম্ভব হয়, তাই কিছুই করে উঠতে পারলাম না। যাই হোক, সব খেলাধুলা শেষ, এবার চলুন আপনাদের একটু রুমের ভিউটা দেখিয়ে দিই। এই ছিল আমাদের রুমটা। রুমতে ঢুকেই এরকম একটা আয়না, মানে একটা ড্রেসিং টেবিল মতন রয়েছে, তার পাশেই সমস্ত যে চা কফি বানানোর জন্য যে ইয়েগুলো থাকে, কেটেল রয়েছে, কফি বানানোর জন্য কাপ গ্লাস জলের বোতল সমস্ত কিছু রয়েছে। নিচে একটা ফ্রিজ রয়েছে, ফ্রিজের মধ্যে বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস এবং বিয়ার রয়েছে, বাট এগুলো যদি আপনি ইউজ করেন এগুলো সবই পে করতে হবে। শুধু উপরে যেগুলো রাখা ছিল ওগুলো পে করতে হবে না, ওগুলো ফ্রি ছিল। এইটা হচ্ছে ডাইনিং রুম, মানে এখানে আপনি বসে, এখানে একটা সোফা রাখা ছিল, সাথে টিভিও ছিল। এখানে বসে আপনি টাইম পাস করতে পারেন, টিভি দেখতে পারেন, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন। আর এখান থেকে সোজা এলে এই যে এটা হচ্ছে ব্যালকানিটা। খুলছে না কেন রে বাবা? হ্যাঁ, খুলে গেছে। ব্যালকানিটা দেখুন, ব্যালকানিটাও কিন্তু বেশ বড়। আগের হোটেলের ব্যালকানিটা কিন্তু এর থেকে অনেকটাই ছোট ছিল। 2টো চেয়ার এবং একটা টেবিল ছিল ওখানে। এই যে দেখুন বাইরের ভিউটা, কি সুন্দর বাইরের ভিউটা দেখা যাচ্ছে। সুইমিং পুলটা, ওখানে নীল জলটা, এটা আসলে আমি রাত্রেবেলা তুলেছিলাম বলে এটা নাইট ভিউটা, সকালের ভিউটাও আমি অবশ্যই দেখাবো। তো এই ছিল ব্যালকানি। ব্যালকানি থেকে ঢুকলে এই হচ্ছে রুম, মানে রুমের ডাইনিংটা। আর এবার হচ্ছে বেডরুমটা দেখাবো। বেডরুমে ঢোকার আগে এরকম একটা স্লাইডিং ডোর রয়েছে, সেই ডোরটাকে ওপেন করে আপনাকে বেডরুমে ঢুকতে হবে। বেডরুমে এরকম একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, বেডরুমেও টিভি রয়েছে, একটা কিং সাইজ বেড রয়েছে যেখানে আপনারা দুজনে আরামসে শুতে পারবেন। আর একটা সিঙ্গেল বেড দিয়েছে, বাট এই সিঙ্গেল বেডটা না বেশ ছোট। আগের হোটেলে সিঙ্গেল বেডটা বেশ বড় ছিল, আমি বলেছিলাম ওখানে দুজন শুয়ে যাওয়া যায়, বাট এই যে সিঙ্গেল বেডটা দিয়েছে, এই সিঙ্গেল বেডটাতে আপনারা দুজন শুতে পারবেন না, এখানে একজনই শুতে মানে বেশ কষ্ট ছিল। বেশ ভালো ছোট ছিল বেডটা। এই যে রুম থেকেও দেখুন বাইরের ভিউটা দেখা যাচ্ছে কত সুন্দর, পর্দাটা সরালে পর। তো রুম থেকেও বসেও চাইলে আপনি বাইরের ভিউ দেখতে পারেন। আর এই যে সোজা গেলে এখানেও একটা ডোর রয়েছে, স্লাইডিং ডোর বাথরুমের জন্য। এই হচ্ছে বাথরুমটা তো বাপরে বাপ, বিশাল বড় বাথরুম ছিল, একটা রুমের মতন বাথরুম ছিল। আর বেসিক্যালি বাথরুম আমার একটু বড় হলে না আমার বেশ ভাল লাগে, তাই বাথরুমটা দেখে আমি ভীষণ খুশি হয়ে যাই। এই দেখুন, এটা ছিল শাওয়ারের জায়গাটা, এখানে বডি ওয়াশ, শ্যাম্পু, কন্ডিশনার সব ছিল রাখা। এখানে আপনি শাওয়ার নিতে পারেন, একটা বাথটাবও ছিল ওখানে, চাইলে আপনি টাইম পাস করতে পারেন বাথটাবে। এই জিনিসগুলো বাথরুমে রাখা ছিল, বডি লোশন, হেয়ার ক্যাপ, কানের বাডস সমস্ত কিছুই ছিল এখানে। এটা হচ্ছে বডি লোশন। আর এই নিচটাতে টাওয়েলগুলো রাখা রয়েছে। আর দেখতেই পাচ্ছেন এটা ছিল, এই ছিল বাথরুম। আচ্ছা, বাথরুমের মধ্যে একটা ওয়ার্ড্রপ রয়েছে যেখানে আপনি অনেক জিনিস রাখতে পারবেন, বেশ বড় ছিল। ওই পাশটা দিয়ে দেখাই, এ পাশটা দিয়ে ঠিক দেখা যাচ্ছে না।
আচ্ছা, এই পাশের ডোরটা খুললে দেখা যাচ্ছে এখানে 3টে নাইট গাউন রাখা ছিল, মানে আমরা যেহেতু 3জন সেহেতু 3জনের জন্য 3টে নাইট গাউন রাখা আছে, নিচে 3টে চপ্পল রাখা আছে, একটা ব্যাগ রাখা আছে। ব্যাগটা বেশ ভালো ছিল, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু কোন কাজের জন্য ইউজ করব আমি জানি না। আর এটা একটা হেয়ার ড্রায়ার ছিল। আর এখানে ইস্ত্রি করবার জন্য ইস্ত্রি এবং স্ট্যান্ড দুটোই দেওয়া ছিল, আপনারা চাইলে এখানে ইস্ত্রিও করে নিতে পারবেন জামা কাপড়। তবে থাইল্যান্ডে মানে ফুকেটে প্রত্যেকটা হোটেলেই কিন্তু হেয়ার ড্রায়ার ছিল, তো হেয়ার ড্রায়ার নিয়ে চিন্তা করার দরকার নেই, ওখানে থাকে হোটেলগুলোতেই। তো আবার বাইরেটাতে আসি, আমি বাইরেটা দিয়ে দেখাই। এই দেখুন, বাথরুম থেকে যে ওয়ার্ড্রপটা দেখালাম না, এটা বাইরে থেকেও খোলে। মানে বাথরুমটা বলতে পারেন পুরোটাই কিন্তু খুব একদম মানে সেফটি একদম নেই, মানে আপনি ভেতরে স্নান করছেন, বাইরে দিয়ে যদি কেউ এইটা খুলে দেয় তাহলে কিন্তু ভেতরের ওটাও যদি ডোরটাও খোলা থাকে তাহলে বাথরুমের ভিতরটা সবই দেখতে পাবেন। এখানে একটা লকারের সিস্টেম আছে আর কতগুলো ড্রয়ার রয়েছে এখানে। তো বাথরুমটা একটু আজব ছিল, মানে এপাশ দিয়ে খুললে এপাশের ডোরটা ওপাশের ডোরটা দুটোই যদি খুলে দেন তাহলে বাইরে দিয়ে যে কেউ আপনাকে দেখতে পারবেন আপনি বাথরুমের ভিতরে কী করছেন। তো যাই হোক, সেরকম তো কেউ করবে না, নিজেরা লোকেরাই থাকে। আর পুরো রুমটা হচ্ছে সেন্ট্রাল এসি ছিল, ওখানে টেম্পারেচারটা বাড়ানো কমানো যায়। আর এই হচ্ছে দিনের বেলার ভিউটা। এটা দিনের বেলাটা এরকম দেখা যায়, পুরো ফুকেট শহরটা দেখা যায়, পাহাড়, বাড়ি, ঘর, খুব সুন্দর ছিল। মানে বারান্দায় বসেই আপনি অনেকটা সময় কাটিয়ে দিতে পারবেন, এত সুন্দর ভিউ ছিল। আবার আমরা বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি সিটি ট্যুরের উদ্দেশ্যে। সিটি ট্যুরের উদ্দেশ্যে যাওয়ার পথে এই রাস্তাটা বেশ সুন্দর ছিল, তাই ভাবলাম এই রাস্তাটার একটুখানি ভিউ আপনাদের সাথেও শেয়ার করি। দেখুন, পাশ দিয়ে কি সুন্দর সমুদ্র আর তার পাশ দিয়ে রাস্তা, বেশ সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, এই সিটি ট্যুরের প্রথমেই আমরা যাব বিগ বুদ্ধা টেম্পেলে। তো আমরা এই টেম্পেলে পৌঁছিয়ে গেছি। ফুকেটের বিগ বুদ্ধা মন্দির চত্বরে মূল বিশাল বুদ্ধ মূর্তিটি ছাড়াও বেশ কিছু ছোট বড় মূর্তি ও ভাস্কর্য রয়েছে। এই যে বড় পাখা হাতে একটা মূর্তি দেখছেন, এই মূর্তিটির নাম হলো জি গং বা পাগলা সন্ন্যাসী। চীনা বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন ইনি। এবার সামনে যে 10 হাত হালা মূর্তিটি দেখা যাচ্ছে, এটি খানিকটা আমাদের দুর্গা ঠাকুরের মতন দেখতে। ইনি হলেন বৌদ্ধ ধর্মের অত্যন্ত জনপ্রিয় করুণার দেবী গুয়ান ইন। বহু হাতের অর্থ হলো ইনি একসঙ্গে অনেক মানুষের দুঃখ কষ্ট দূর করতে পারেন। এটি মন্দিরের প্রধান প্রার্থনা হলের ভেতরে অবস্থিত ভগবান বুদ্ধের একটি সোনালী মূর্তি। তিনি এখানে ভূমিস্পর্শ মুদ্রায় বসে রয়েছেন। এখানে আপনারা চাইলে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে প্রার্থনাও করতে পারেন। এবার আসি, এই যে আপনারা সোনালী এবং সাদা রঙের মূর্তিগুলি দেখতে পাচ্ছেন, তো থাইল্যান্ডের ইতিহাসে অত্যন্ত সম্মানিত এবং পবিত্র বৌদ্ধ সন্ন্যাসীদের মূর্তি। এগুলো দেখা হয়ে যাওয়ার পর এবার আমরা যাব বিগ বুদ্ধা মূর্তিটি একেবারে সামনে থেকে দেখতে। এই যে আমরা এসে গেছি বিগ বুদ্ধা মূর্তির সামনে, চলুন এবার এটার কিছু ইতিহাস সম্পর্কে জানা যাক। 2002 সালে ফুকেটে একদল স্থানীয় বাসিন্দা ও বৌদ্ধ সন্ন্যাসী মিলে সিদ্ধান্ত নেন যে একটি বিশাল বুদ্ধ মূর্তি তৈরি করা হবে। 2004 সালে এই মূর্তির মূল নির্মাণ কাজ শুরু করা হয়। 45 মিটার অর্থাৎ 148 ফুট উঁচু এই মূর্তিটির পুরো শরীরটি বার্মার চমৎকার ধপধপে সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। এই মূর্তিটির সামনে যেতে গেলে আপনাকে প্রায় 94টি সিঁড়ি অতিক্রম করে সামনে পৌঁছাতে হবে। ফুকেটের দক্ষিণের নারকাট পাহাড়ের চূড়াতে এই মন্দিরটি তৈরি করা হয়, যেখান থেকে পুরো ফুকেটের মনোরম দৃশ্য দেখা যায়। আমার খুব একটা বেশি কষ্ট হলো না কিন্তু এই 94টি সিঁড়ি পার করতে। তবে হ্যাঁ, আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আপনাদের এই মন্দিরে আসতে গেলে অবশ্যই একটি রুলস ফলো করতে হবে। সেটা হচ্ছে মেয়েরা হাঁটুর ওপরে কোনো জামা বা স্লিভলেস কোনো জামা বা কোনো ড্রেস পরে এই মন্দিরে ঢুকতে পারবে না। অবশ্যই আপনাদের হাঁটুর নিচ পর্যন্ত বা স্লিভসটা বা হাতটা ঢাকা থাকবে, এরকম কোনো জামা পরে আপনাদের জামাকাপড় পরে আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে। আর যদি আপনারা একান্তই ওখানে পৌঁছিয়ে থাকেন কোনো শর্টস জামাকাপড় পরে বা স্লিভ
স্লিভলেস পরে, তাহলে অবশ্যই সাথে কোনো কাপড়, যেটা কোনো র্যাপার আপনাদের সাথে ক্যারি করবেন, কোনো জ্যাকেট আপনাদের সাথে ক্যারি করবেন, যাতে ওটা আপনারা মন্দিরে ঢোকার আগে গায়ে দিয়ে নিতে পারেন, কারণ ওটা ছাড়া আপনাকে মন্দিরে অ্যালাউ করবে না। মন্দিরের সামনে থেকেও আপনারা অনেক সময় পেয়ে যাবেন ওরকম র্যাপ করার জন্য কাপড়, তাই চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো বলেই রাখলাম, চাইলে আপনারা ক্যারিও করতে পারেন, ওখান থেকে বড়ও করতে পারেন, অথবা আপনারা চাইলে নিজেদের জামাকাপড়টা ঘর থেকেই সেইভাবে রেডি হয়ে আসতে পারেন। আচ্ছা, এবার আসি, এখানে দেখুন একজন বৌদ্ধ সন্ন্যাসী সবার হাতে কতগুলো সুতো বেঁধে দিচ্ছিল। এগুলোকে বৌদ্ধিক পবিত্র সুতো বলা হয়, যেগুলো ওখানে বেঁধে দেওয়া হচ্ছিল। আপনারা চাইলে এই বড় বিগ বুদ্ধার সামনেও আপনারা ফুল, ধূপকাঠি, মোমবাতি জ্বালাতে পারেন, যেগুলো এখানে পাশেই একটা দোকান ছিল, যেখান থেকে কিনে নিয়ে বিগ বুদ্ধার সামনে রেখে ফুল, ধূপকাঠি জ্বালিয়ে আপনারা প্রার্থনা করতে পারেন। এই যে গাছগুলো দেখছেন, এগুলোকে বলা হয় উইশ ট্রি। এগুলোর মধ্যে কেউ চাইলে এই পাতাগুলোর মধ্যে নিজেদের উইশ লিখে এখানে ঝুলিয়ে দিতে পারে, তাহলে নাকি তার উইশ পূরণ হয়ে যায়। আমরা আসলে আগে জানতাম না বলে আমরা এটা করতে পারিনি, এটার জন্য আমার সত্যিই মনটা খুব খারাপ হয়েছে পরে। তবে আপনাদের জানিয়ে রাখলাম, আপনারা যদি চান ওখান থেকে এই পাতাগুলো কিনে নিয়ে আপনাদের উইশটি লিখে অবশ্যই ওখানে ঝুলিয়ে দিয়ে আসতে পারেন। কে জানে কখন কার উইশ পুরো হয়ে যায়। আপনারা হয়তো অনেকেই জানেন, এই বিগ বুদ্ধা টেম্পলটি বেশ কয়েক বছর ধরে বন্ধ ছিল। আসলে এই বন্ধ হওয়ার কারণ ছিল 2024 সালে এক প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগে এই বিগ বুদ্ধার মন্দিরের কিছু অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়, যার জন্য এই 2-3 বছর ধরে এই মন্দিরটি বন্ধ রেখেছিল পর্যটকদের জন্য। আবার 2026 সালের মে মাসে এই মন্দিরটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। তাই এখন যদি আপনারা কেউ থাইল্যান্ড গিয়ে থাকেন, তাহলে ফুকেটের এই বিগ বুদ্ধা মন্দিরটি একবার অবশ্যই ঘুরে দেখবেন। বিগ বুদ্ধা থেকে ফেরার পথে আপনারা চাইলে এই হাতিগুলোর সাথে একটু সময় কাটিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, এই হাতিগুলোর সাথে ফটো বা ভিডিও তুলতে গেলে আপনাদের অবশ্যই একটা 100 বাত দিয়ে ফলের ঝুড়ি কিনতে হবে। আপনারা যদি 100 টাকা 100 বাতের ওই ফলের ঝুড়িটি কেনেন আর হাতিকে খাওয়ান, তাহলেই তার পরিবর্তে আপনাকে ওখানে ফটো বা ভিডিও তুলতে দেওয়া হবে। আর নয়তো শুধু দেখতে পারবেন, ফটো বা ভিডিও তোলা যাবে না। ওরা প্রথমে বলেছিল একটা ঝুড়িতে একজন লোকই অ্যালাউ ফটো ভিডিও তোলার জন্য, বাট আমরা ধীরে ধীরে সবাই মিলেই ঢুকে ফটো ভিডিও তুলে নিই। এখানে 2টো হাতি আছে, একটাই ছোট হাতি, একটা এরকম বড় হাতি। এবার আমরা চলে আসি হানি বি ফার্মে, যার নাম ছিল বি মাই ডিয়ার। এখানে ইনি আমাদের মৌমাছির জীবনচক্র এবং মৌমাছি কিভাবে হানি উৎপাদন করে সেই সম্পর্কেই বোঝাচ্ছিলেন। চলুন একটু শুনে নেওয়া যাক উনি কি বলছেন। Only one queen for the whole box. When have two, there are 5 queens become queen bee. And queen, this one, you can see here, is a queen bee. Just one for the whole box. Yeah, she lives for 7 years and can lay egg. এবার আমরা যাচ্ছি ভেতরটাতে, যেখানে আমাদেরকে বিভিন্ন রকমের হানি ওরা টেস্ট করিয়ে দেখাবে এবং সেগুলোর কি গুণ, সেগুলো কি কি কাজে আসে সেই সমস্ত আমাদেরকে বলে দেবে। এখানে ওনারা আমাদেরকে 6 থেকে 7 রকমের হানি টেস্ট করান, যার মধ্যে একটি ছিল নর্মাল হানি, আর বাকি যে হানিগুলো ছিল সেগুলো ছিল ঔষধীয় হানি বলা যেতে পারে। এখানে সামনেই দেখুন একটা ছবি দেখা যাচ্ছে, যেখানে কতগুলো ফুলের ছবি দেওয়া রয়েছে। মৌমাছিগুলো বিশেষত এই ফুল থেকে যে পরাগগুলো সঞ্চয় করে নিয়ে আসে, সেই পরাগ থেকে যে মধু তৈরি হয়, সেগুলোই ওনারা এক রকমের ঔষধীয় হানিতে পরিণত করে। মানে ওগুলো ঔষধীয় হানি হিসেবেই ব্যবহৃত হয়। অ্যাকচুয়ালি ওগুলো আপনার শরীরের বিভিন্ন রকমের, যেমন ধরুন হার্টের প্রবলেম দূর করে, কোনোটা আবার আপনার স্টমাক বা গ্যাসের প্রবলেম দূর করে, আবার কোনোটা সর্দি কাশি জ্বর দূর করবে আপনার। এরকম বিভিন্ন রকমের ঔষধীয় হানি এখানে এরা টেস্ট করাচ্ছিল। এরপর আপনারা চাইলে সেটা কিনতেও পারেন, আবার নাও কিনতে পারেন। তো চলুন শুনে দেখি উনি কি বলছে এই হানিগুলো সম্পর্কে। The food for the queen bee. Why she became life and long life, and why she become a queen bee? Because this food, queen she never eat honey and pollen. She eats that pollen. It's
And this one is look like condensed milk but taste is a little bit sour because it not come from the flour. It come from the gland inside the burgundy blend. They have gland we call hyperpharyngeal gland. Do create loyal jelly and they speak to the honeycomb cell or they feed mouth by mouth for the queen bee by kissing. This we need with honey. This one is good for balancing hormone for men and for women. Give man power, volume matter, testosterone. For women, when hormone balance, make periods come normally, reduce period pain. Good for PCOD, stimulate body of estrogen hormone. Both together, when hormones are balanced, your emotion not slowing. Good for emergency to have a depression, insomnia, or never But you can eat it, like that. First, it's good for the hormone and can help for memory improvement, improve your brain, protect from Alzheimer's, and good for nervous system. Broccoli. Broccoli is a medicine made by the bees, antibiotics, antivirus, antibacteria, help for anti-inflammation and infection. চলুন এবার আপনাদের সবটা একটু ঘুরিয়ে দেখাই। এই দেখুন এখানে হানি ওয়্যাক্স রয়েছে, এখানে বিভিন্ন রকমের হানির জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। সমস্ত কিছু এখানে হানির পাওয়া যায়, সে হানির বডি ক্রিম বলুন কি হানির নর্মাল হানি বলুন কি হানি ওয়্যাক্স বলুন, ওই মোট কথায় হানি সম্পর্কিত আপনি যা যা চাইবেন এখানে মোটামুটি সবই পেয়ে যাবেন। দেখুন এই যে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সবটা, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন ওয়াইল্ড ফ্লাওয়ার হানি পাওয়া যাচ্ছে, এগুলো সব ওয়াইল্ড ফ্লাওয়ার হানি। এগুলো কি হানি আমি জানি না, আপনাদের কারোর জানা থাকলে জানাবেন, যেটা কিছুক্ষণ আগে দেখালাম। এগুলো তো হানি কম্বো। এখানে এই শিশিটাকে একটা তুলে দেখাই, এখানে পুরো মানে একটা চাক রয়েছে, মৌচাকের মধ্যে যেরকম চাক হয় না, পুরো চাক শুদ্ধ হানি রয়েছে। মানে হানিগুলো এতটাই পিওর, ওখানে যে কটা হানি টেস্ট করালো না, সত্যি হানিগুলো পিওর ছিল একদম। আপনারা চাইলে এখান থেকে হানি কিনতে পারেন, মানে আমি রেকমেন্ড করব এটা। আমরাও এখান থেকে কিনেছি, একটা নর্মাল হানি কিনেছি, একটা ঔষধীয় হানি কিনেছি যেটা গ্যাসের প্রবলেম দূর করে, যেটা আমাদের প্রত্যেক বাঙালিদের ঘরে ঘরে গ্যাসের প্রবলেম রয়েছে, তার জন্যও কিনেছি। আর একটা বাম কিনেছি ওখান থেকে আমরা, আর একটা আমরা কোল্ড ইনহেলার কিনেছি। ভিডিওটি শেষে আমি এখান থেকে কী কী কিনেছি সেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো, আর ইউজ করার পর কেমন লাগলো সেটাও আমি জানাবো আপনাদেরকে। তো এই ছিল আজকের ভিডিওটা। আমাকে ভিডিওটা এখানেই শেষ করতে হলো, কারণ হানিবি ফার্মে যে ভিডিওটা আমি করছিলাম ওটা আসলে ওখানে অ্যালাউ ছিল না। আমি অজান্তেই কিছু ভিডিও করে ফেলেছিলাম, তারপরে হঠাৎ একজন মহিলা এসে আমাকে বললো এখানে ভিডিও অ্যালাউ নয়, তো আর কিছু করা গেল না। আসলে ওখানটা জায়গাটা তো অনেকটাই সবটা বড় ছিল, তো আরও অনেক প্রোডাক্ট ওখানে ছিল, আমার পুরোটাই তোলার ইচ্ছা ছিল, বাট কিছু করার ছিল না, ওরা মানা করে দিয়েছিল বলে আমার কাছে যেটুকুনি ভিডিও ছিল আমি সেটুকুনি আপলোড করলাম। হ্যাঁ, তবে আমি ওখান থেকে কী কী জিনিস কিনেছি সেটা আমি আপনাদের এক্ষুনি শেয়ার করছি। আচ্ছা, এই যে জিনিসটা এটা আমি ওখান থেকে কিনি, এই যে দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি হয়তো এটা উল্টো দেখাচ্ছে, এটা আমি ওখান থেকে কিনি হানিবি ফার্ম থেকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা একটু উল্টো আসছে, এটার নাম হচ্ছে গ্রিন পপুলিস, ঠিক আছে। তো দেখুন এটা হচ্ছে বি মাই ডিয়ার, ওখান থেকেই কেনা হয়েছে, বি গ্রিন পপুলিস এটার হচ্ছে নাম। তো এটা না অনেক কার্যকারী জিনিস, আমি একবার আপনাদের খুলেও দেখাই। এই যে আমাদের লাস্ট যে জিনিসটা ওরা টেস্ট করেছিল এটা হচ্ছে সেটা, এটার মধ্যে একটা লিকুইড জিনিস আছে, আপনারা দেখতে পারবেন না, এটা এরকম ড্রপার টাইপের, এরকম লিকুইড একটা এর মধ্যে জিনিস রয়েছে। এটা ভীষণই উপকারী, এটা অনেক রকম কাজে আসে। যেমন এটা আপনার পেটের সমস্যা দূর করবে, এছাড়াও যদি হাত কেটে যায় বা মানে শরীরের কোনো অংশ কেটে যায় বা জ্বলে যায়, তো আপনি এখানে ডিরেক্ট ইউজ করতে পারবেন। যে কোনো রকমের ফাঙ্গাল বা যে কোনো রকমের ইনফেকশন থেকে এটা রক্ষা করে। আর এছাড়া আমাদের মুখের ভেতরে, ঠোঁটের ভেতরটাতে অনেক সময় ছোট ছোট দানা হয়ে থাকে, যেটা বেশ ব্যথা হয়, ইরিটেটিং হয়ে থাকে। তো সত্যি কথা বলবো, ওটা দূর করতে এটা ভীষণই সাহায্য করে। মানে আমি নিজে ট্রাই করেছি, তো সেজন্যই বললাম।
তো আমারও ওরকম হয়েছিল আর কি। তো আমি নেওয়ার পর সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই আমি তার থেকে রিলিফ পাই। তো এটা ভীষণ উপকারী জিনিস। সেকেন্ডে আসি এটাতে। এটা হচ্ছে নর্মাল হানি। এটা ভালো ছিল হানিটা সত্যি। এখনও পর্যন্ত আমি এটা টেস্ট করিনি, যদিও ওখানে টেস্ট করেছিলাম। তো আমাদের ভালো লেগেছিল বলে আমরা এটা এনেছি। এই যে এটা হচ্ছে নোজ ইনহেলার, ঠিক আছে। এখানে থাই ভাষায় লেখা আছে, এটা পড়ে উদ্ধার করা আমার পক্ষেও সম্ভব না থাই ভাষাতে লেখা বলে। এই যে দেখতে পাচ্ছেন, এইটা আপনি অনেক জায়গাতেই পেয়ে যাবেন থাইল্যান্ডে। খুলে দেখায়, ভেতরটাতে এরকম কিশোর জেলিপুটি রয়েছে, কিন্তু ভীষণ স্ট্রং। মানে আপনি এরকম ইনহেল করলে, মানে আপনার যদি সর্দি থাকে পুরো খুলে যাবে, চিন্তা করার কোনো দরকার নেই। তারপরে নেক্সট যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এই বামটা। এটা দেখতে এটুকুনি হলেও কাজ কিন্তু খুব বড়। যে কোনো রকমের ব্যথা হোক, আপনি সেখানে জাস্ট একটু ডলে দেবেন, একদম ব্যথা ঠিক হয়ে যাবে। তো এটা এরকম ছিল। কিছুই না, এখানে জেল লেখা রয়েছে। ভেতরে দেখুন আমাদের প্রায় এতটা শেষ হয়ে গেছে, মানে বুঝতে পারছেন এটা কতটা ইউজ করেছি আমরা। তো এই ছিল, আমরা ওখান থেকে কি কেনাকাটি করেছি আমি বলেছিলাম দেখাবো, তো এই ছিল। আচ্ছা, এবার আসি ভিডিওটার একটু শুরু থেকে শুরু করি আমি এবার। তো ভিডিওটার প্রথমেই আমি দেখিয়েছি যে আমাদের এটা যেহেতু সেকেন্ড ডে ছিল ফুকেটে, তো ফুকেটে আমরা সেকেন্ড ডেতে সকালে উঠে ব্রেকফাস্ট করি। একটা স্ট্রিট ফুডের মধ্যে একটা ব্রেকফাস্ট ছিল, যেটা ছিল বান, চিকেন স্টাফড বান। সত্যি খুব ভালো ছিল। আপনারা কেউ থাইল্যান্ড গেলে ওটা অবশ্যই ট্রাই করবেন যদি পেয়ে থাকেন রাস্তায় কোনো সময়। ওটা একদমই আর কি লোকাল খাবার ছিল। ওই যে লেডিটি ছিল আর কি রাস্তায়, ওনারা একটা গাড়ি করে নিয়ে এসে বিক্রি করছিল শুধু। তারপরে একটা আমরা ক্যাফেতে যাই, কারণ অলরেডি আমাদের পেট ভরেছিল, তো ক্যাফেতে যাই। ক্যাফেতে গিয়ে আমরা দেখিয়েছি সব কিছু আপনাদের, কি ব্রেকফাস্ট নিয়ে কী খাই আমরা। তারপরে ফেরার পথে আমি কিছু আপনাদের সাথে ওখানকার হিস্ট্রিও শেয়ার করি। তো সেটা পুরোটাই ছিল মানে কোন ভগবান, একটা তো ছিল দেবতার উপরে, স্পিরিটের ওপরে। ওখানকার লাকি যে মোরগ, যেটাকে ওরা সব জায়গায় সব দোকানের সামনে আপনি মোরগের ছবি দেখতে পাবেন, মোরগগুলো মানে স্ট্যাচু দেখতে পাবেন। এমনকি ওরা ওখানে জল দিয়ে খাবার দিয়ে সেগুলোকে পুজোও করে, এতটাই মানে ওনারা ওখানে। তো এগুলো দেখে আমার একটু মনে হয়েছিল যে এটা কী, এটা সম্পর্কে আমার জানবার খুব ইচ্ছে ছিল। তো আমরা যখনই কোনো গাড়িতে উঠতাম না, যে ড্রাইভার থাকতেন আমি তাকে জিজ্ঞেস করতাম যে এগুলো কী। তো তাদের কাছ থেকে জেনে, এছাড়া নেট ফেট সার্চ করে আমি বার করি যে এগুলো কী। কারণ আমার অনেক সময় আমার খুব ইচ্ছা করে যে এর পিছনে কী আছে হিস্ট্রিটা জানার জন্য। তো আমি জানি না আমি কতটা ঠিক ছিলাম, যেটুকুনি আমি জেনেছি আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি। যদি কিছু ভুল হয়ে থাকে তো আপনারা প্লিজ সেটাকে শুধরে দেবেন। আর যদি আপনাদের এর থেকে বেশি আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু, ঠিক আছে। আর এরপরে চলে আসি নতুন হোটেলটাতে। আমাদের নতুন হোটেলটা তো দেখিয়েছি, পুরোটা খুবই ভালো ছিল, খুব সুন্দর ছিল, 5 স্টার হোটেল ছিল ওটা। আর ওখানে সমস্ত কিছু বেশ মানে সমস্ত ফেসিলিটি যা ছিল সব কিছু বেশ ভালো ছিল। আর রুমও ভীষণ ভালো ছিল। স্কাইভিউ হোটেল সম্পর্কে আর যেটা বলার আছে সেটা হচ্ছে রেটটা তো আপনাদের আগেই জানিয়ে দিয়েছি আমি। তো যেটা আমাদের পড়েছিল 15,000 টাকা, ইন্ডিয়া থেকে আমরা বুক করেছিলাম। তো 15,000 টাকা মানে ইন্ডিয়ান মানিতে 15,000 টাকা পড়েছিল 3 দিন 2 রাতের জন্য। আর হচ্ছে গিয়ে ওখানে ব্রেকফাস্ট ফ্রি ছিল, প্রত্যেক দিনে আমাদের সকালের ব্রেকফাস্টটা ওখানে ফ্রি। তো হোটেল হয়ে গেল। এবার আমরা হোটেল থেকে সিটি ট্যুরের জন্য যাই। তো হোটেল থেকে সিটি ট্যুরের জন্য আমরা একটা আবার 10 সিটার ভ্যান বুক করি, যেটা থেকে আমরা যেমন এয়ারপোর্ট থেকে যে ফার্স্ট হোটেলটাতে এসেছিলাম সেম ওরকম একটা ভ্যান আমরা বুক করি। বাট এটা ছিল শেয়ারিংয়ে, শুধুমাত্র আমাদের 6 জনের এটা ভ্যানটা আমরা বুক করিনি। তো শেয়ারিংয়ের ভ্যানেও ওখানে প্রাইস আমাদের পড়েছিল এক একজনের 700 টাকা করে, সরি এক একজনের 700 বাদ করে, এক একজনের 700 বাদ করে সিটি ট্যুরের জন্য পড়েছিল। আর তারপরে আমাদের ওখান থেকে সিটি ট্যুরে নিয়ে যাওয়া হয়, ওরা নিজেরাই সমস্ত কিছু যত্ন সহকারে আপনাদেরকে ঘোরাবে। আবার যেখানে আপনি ঘুরবে মানে যে যে স্পটগুলো রয়েছে সেই স্পটে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওখানে আপনাদের নামিয়ে দেবে, আপনারা ঘুরে আসবেন, আবার গাড়িতে বসবেন, আবার আপনাদের নেক্সট স্পটে নিয়ে যাবে।
তবে হ্যাঁ, একটা কথা আমি অবশ্যই বলে রাখবো, টাইমের কিন্তু ভীষণ ওখানে পারফেকশন রয়েছে। মানে আপনাকে জাস্ট ওখানে কোনো জায়গার জন্য 10 মিনিট, কোনো জায়গার জন্য 15 মিনিট, কোনো জায়গার জন্য 5 মিনিট শুধু ঘোরার টাইম দিচ্ছে। মানে আমরা পাগল হয়ে গেছিলাম যে আমরা প্রথমে যে ওই বুদ্ধা মন্দিরটাতে যাই, বিগ বুদ্ধা টেম্পলে যাই, ওখানে আমাদের টাইম দিয়েছিল মাত্র 10 মিনিট। ভাবতে পারেন, এত বড় একটা টেম্পল ঘুরে দেখা, ফটো তোলা, ভিডিও তোলা, মানে জিনিসটাকে একটু ঘুরে যে দেখবো সেটারও সময় পর্যন্ত পাইনি, এতটাই কম সময়। আর হ্যাঁ, ওরা একদম বাস থেকে নামার সময় ঘড়ি দেখে আমাদেরকে বলে দিয়েছিল টাইম, এখন 12টা বাজে, তো 12:10 আপনাদেরকে একদম বাসের সামনে চলে আসতে হবে। আর কেউ যদি খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট ওরা ওয়েট করবে, যদি না আসো তাহলে ওরা ছেড়ে দেবে, গাড়ি নিয়ে চলে যাবে। এবার আপনি আপনাদের মতন বুঝে নিন। তো এটা একটু আপনাদের মাথায় রাখতে হবে। আর এটা খুব আমাদের একটা ইরিটেটিং লাগছিল যে এইটুকুনি সময় সত্যিই ঘোরা যায় না। এত বড় একটা জায়গা ঘুরতে আমরা ইন্ডিয়ানরা অবশ্যই কোনো জায়গায় গেলে একটু ঘুরবো, দেখবো, বসবো, গল্প করবো, ফটো তুলবো, তবে গিয়ে না আমাদের মনটা একটু আরাম মেলে। আর এইটুকুনি সময় 10 মিনিট অত বড় মন্দির ঘুরতে বলছে, বলুন। তো যাই হোক, কী আর করা যাবে, আমরা ওনাদের কথা মতনই তাড়াতাড়ি করে গিয়ে, তাড়াতাড়ি করে দেখে, তাড়াতাড়ি করে কোনো রকম যা পেরেছি, যেটুকুনি পেরেছি ভিডিও তুলেছি, যেটুকুনি পেরেছি ফটো তুলেছি, আর যেটুকুনি তুলেছি সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ছিল। আর শেয়ারিং গাড়ি ছিল বলে আরও 3 জন ছিল আমাদের গাড়িতে, আমরা ছাড়াও। তো শেয়ারিং গাড়িতে আপনাদের শুধু আপনি না, আরও লোক থাকবে সাথে। আর তবে হ্যাঁ, এখানে লাঞ্চের জন্য, যেহেতু আমাদের ট্রিপটা 12টার পর ছিল, মানে 12টা থেকে ছিল ট্রিপটা, তো 12টার পর থাকাতে আমাদের একটা লাঞ্চের স্বাভাবিক একটা কিছু করতেই হবে। তো ওনারা কোনো লাঞ্চ আমাদেরকে দেবে না। ওনারা প্রথমে বাসে ওঠার টাইমেই আমাদেরকে বলে দিয়েছিল যে আপনারা 7-Eleven, ওখানকার যে থাইল্যান্ডের মোস্ট পপুলার একটা শপ 7-Eleven, ওখান থেকে কিছু কিনে নিন, শুকনো কিছু, যদি আপনাদের মনে হয় আপনারা লাঞ্চ করবেন, কোথাও একটা বসে করে নেবেন। তো আমরা তাই তাড়াহুড়ো করে 7-Eleven থেকে কোনো রকমের একটা মানে শুকনো খাবার যেগুলো হয় ওগুলো নিয়ে নিই, আর ওগুলো নিয়ে আমরা রেখে দিই। তারপরে সব আমরা যখন ওই হানিবি ফার্মে যাই, ওখানে গিয়ে আমরা সেই লাঞ্চটা করি। ওখানে অ্যাকচুয়ালি বসে লাঞ্চ করার মতন জায়গা ছিল, বাকি টেম্পেলেও না লাঞ্চ করার জায়গা ছিল, আর না অন্য কোথাও ছিল, সেজন্য ওটাই একটা জায়গা ছিল। আর ওনারাও বললেন যে ওখানেই আপনারা লাঞ্চ করতে পারবেন। তো আমরা লাঞ্চটা ওখানে সারি। তো আপনারাও যদি কেউ চান এরকম কোনো শেয়ারিং গাড়িতে যাবেন মনে করছেন, তাহলে লাঞ্চটা অবশ্যই ক্যারি করবেন সাথে। আর দ্বিতীয়ত, যখন মন্দিরে যাবেন ওখানকার কোনো, তো মন্দিরে এটা অবশ্যই বলে রাখছি, মন্দিরে গেলে আপনার হাঁটুর ওপরে স্লিভলেস জামা কাপড় পরে যেতে পারবে না, সে ছেলে হোক আর মেয়ে হোক। ছেলে হলেও কোনো মানে হাঁটুর নিচ পর্যন্ত, অ্যাটলিস্ট হাফ প্যান্ট পরে গেলেও হাঁটুর নিচ পর্যন্ত হতে হবে। আর মেয়েরা হলে, আর যদি হাঁটুর উপরে হয় তাহলে ছেলেদেরকেও একটা প্যান্ট পরতে হবে, বা কিছু করে ওটাকে ঢেকে ভেতরে যেতে হবে, নয়তো ওরকমভাবে ওরা কোনো মন্দিরে অ্যালাউ করে না। তো আমাদেরকেও, যেমন আমি ওখানে স্লিভলেস পরেছিলাম বলে আমাকে ওই গাড়ির থেকেই আমাকে একটা শল মতন দিয়েছিল, যেটাকে আমি এখানে বেঁধে নিই আর কি। তো ওরকম আপনারা চাইলে আপনারা নিজেরা ক্যারিও করতে পারেন সাথে। যদি শর্টস পরে থাকেন তো নিচে র্যাপ করার জন্য ওরকম কোনো শল নিয়ে নেবেন, আর উপরে স্লিভলেস থাকলে কোনো জ্যাকেট পরে নেবেন ওপর দিয়ে। তো সেটা করলেই ভালো হয় আমার যে মনে হয়। আর যদি পারেন তো তাহলে অবশ্যই হাঁটুর নিচ পর্যন্ত বা কোনো বড় হাতার জামা কাপড় কিছু পরে যাবেন, তাহলে না কিছু ক্যারি করতে হবে, না কারোর কাছ থেকে কিছু নিতে হবে। তো এই ছিল এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা অবশ্যই আপনারা মনে রাখবেন। থাইল্যান্ডে গিয়ে যে কোনো মন্দিরে, এটাই রুলস ওদের, যে কোনো মন্দিরে ঢুকতে গেলেই আপনাদেরকে হাঁটুর নিচ পর্যন্ত আর বড় হাতার জামা পরতে হবে, স্লিভলেস পরে অ্যালাউ না। তো এই ছিল। আর আপনারা যদি মনে করেন ওখানে এরকম শেয়ারিং গাড়ি না নিয়ে আপনারা পার্সোনাল গাড়িও নিতে পারেন। তো আমার মনে হয় যে পার্সোনাল গাড়িটা নিলে আপনারা হয়তো বেশি টাইম নিয়ে ঘুরে দেখতে পারবেন জায়গাগুলো। আপনারা যেরকমভাবে বলবেন হয়তো সেরকমভাবে ওরা ঘুরাবে, আমি এটা সম্পর্কে ঠিক বলতে পারবো না। তবে হ্যাঁ, দামটা অবশ্যই ওটার একটু বেশি হবে।
তো এই ছিল। তারপরে তো আমরা প্রথম মানে সিটি ট্যুর যে শুরু করি সেটা হচ্ছে ওই বিগ বুদ্ধা টেম্পল দিয়ে। বিগ বুদ্ধা টেম্পলের গল্পটা তো আমি আপনাদেরকে ভিডিও চলাকালীন পুরোটাই বলেছি। বিগ বুদ্ধা টেম্পলে যে কী রয়েছে, ওখানে কিসের মূর্তি রয়েছে, বিগ বুদ্ধা টেম্পল সম্পর্কেও অনেক কিছুই আমি তথ্য আপনাদেরকে দিয়েছি। যদি সেগুলো ভালো লেগে থাকে, কিছু আপনাদের মনে হয়ে থাকে যে হ্যাঁ এগুলো শুনে আমাদের ভালো লাগছে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইবটাও একটু করে দেবেন। তাহলে আমিও ভবিষ্যতে আরও এরকম নতুন নতুন গল্প নিয়ে, নতুন নতুন হিস্ট্রি নিয়ে আপনাদের কাছে আসতে আমারও আরও উৎসাহ বাড়বে, আমারও ভালো লাগবে সেগুলো করতে। তাই আপনাদের সাথে থাকাটা ভীষণ জরুরি। তারপরে আমরা গেছিলাম, আচ্ছা বিগ বুদ্ধার পরে আমাদেরকে নিয়ে গেছিলো, ওখানেই দুটো হাতি ছিল, জাস্ট দুটো হাতি ছিল, একটা বড় হাতি ছিল আর একটা ছোট হাতি ছিল। আমি ভিডিওতে দেখিয়েছি আপনাদের। তো ওই দুটো হাতিই ছিল, এছাড়া কোনো হাতি ছিল না। তো ওখানে নিয়ে গেছিলো ফটো তোলানোর জন্য। আমি বলেছি ফটো তোলার জন্য ওখানে 100 বাত করে একটা ঝুড়ি পাওয়া যাচ্ছে, যার মধ্যে কলা ফলমূল দেওয়া ছিল। সেগুলো যখন আপনি হাতিকে গিয়ে খাওয়াবেন তখনই ওরা ফটো তুলতে দেবে বা ভিডিও তোলা থাকে ভিডিও তুলতে দেবে। এছাড়া আপনি যদি ওই টুকরি যদি না কেনেন, ওই ফলের ঝুড়ি যদি না কেনেন হাতির জন্য, তাহলে আপনাদের কোনো রকমভাবে ফটো তুলতে দেবে না। আপনি শুধু হাতি দেখতে পাবেন, ফটো তুলতে আপনি পারবেন না কোনোভাবেই। তো ঠিক আছে, এখন বেচারা হাতিরও তো খাওয়ার একটু দরকার আছে, তো আমরাও তাই কিনলাম একটা ঝুড়ি হাতিকে খাওয়ানোর জন্য। বাট ভালো ছিল। হাতির সাথে একটা ফটো রইল। থাইল্যান্ড তো হাতি ফেমাস, থাইল্যান্ডের এরকম আপনাদের যদি জানতে হয় যে হাতি কেন ফেমাস থাইল্যান্ডের জন্য, তো সেটাও আমার একটা রিলসে আছে, অবশ্যই আমার শর্টসে গিয়ে দেখে নেবেন সেটা। থাইল্যান্ডে হাতির কি আর কি, থাইল্যান্ডে হাতির কি মানে রয়েছে, মহত্ব রয়েছে। তো সেটা একটা আমার শর্টসে আছে, তো সেটা অবশ্যই একবার দেখে নেবেন, সেটাও আমি জানিয়েছি। তো ওখানে হাতির সাথে ফটো তোলা হয়ে যাওয়ার পর ওই হাতি তো ওইটুকুনেই ছিল। আমরা বড় হাতিটার সাথেই ফটো তুলেছি, ছোটো হাতির সাথে ফটো তুলিনি, কারণ ছোটো হাতির সাথে ফটো তুলতে গেলেও আবার আপনাকে 100 বাত দিয়ে একটা ঝুড়ি কিনতে হবে, ফলের ঝুড়ি, তারপর ওকে খাওয়াতে হবে, তারপর আপনি ফটো তুলতে পারবেন। তো যাই হোক, আমরা ওই একটা হাতির সাথেই ফটো তুলে খুশি হয়ে যাই এবং সেখান থেকে চলে আসি। তারপরে আমরা আসি হানিবি ফার্মে। তো ওখানে আমাদের বিভিন্ন রকমের হানির সমস্ত কিছু দেখালো, মৌমাছিরা কীভাবে হানি উৎপাদন করে, মৌমাছিদের সম্পর্কে অনেক কিছু বললো। সব কিছুই আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি, তাই আর আলাদা করে এখন আর এক্সট্রা আমি বলছি না। আমি জানি আপনাদেরও শুনতে ভালো লাগবে না, তাই আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আমরা নেক্সট আরও অনেক জায়গায় যাই। আজকেই আমরা ফুকেট সিটি ট্যুরের মধ্যে, এরপরে যেমন আমরা ওয়াটশেলং টেম্পলে যাই, একটা কাজু ফ্যাক্টরিতে যাই, এছাড়া একটা চিলাবা মার্কেট বলে একটা জায়গা আছে সেখানেও যাই। সেই ভিডিওগুলো তাহলে আমি আমার নেক্সট ভিডিওতে আপলোড করব, কারণ এটাতে যদি আমি দিতাম অনেকটা বেশি বড় হয়ে যেত, হয়তো আপনাদের ভালো লাগতো না। সেই জন্য আমি ভাবলাম এটাকে তাহলে হাফই রাখি, আর বাকি হাফটা আমি এর পরের ভিডিওতে দেখাবো। তাহলে আজকের মতন আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমারও একটু উৎসাহ জাগবে যে নতুন নতুন ভিডিও বানানোর, আমারও ভালো লাগবে। তো সেজন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। আর বেশি আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ফুকেটের যে আরও অর্ধেক ট্যুরটা আমাদের রয়ে গেল, সেই ট্যুর নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো। তাহলে আজকে এখানেই শেষ করি। নমস্কার, টাটা।